প্রথমেই জানাই আমার এই ক্লাসটাকে দেখতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আগের দিন আমরা লাস্ট যে পার্টটা হয়েছে পার্ট নম্বর 4, সেই পার্ট 4-এ আমরা নিউটনের ফার্স্ট ল এবং জাড্ডো তাছাড়া বলের যে কয়েকটা ভাগ সেই সমস্ত সম্পর্কে জেনেছি। আজ আমরা প্রথমে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্কে জ্ঞান অর্জন করব। পড়ার টাইম যদি আমরা বাড়াই, টিকে যদি বাড়াই, পড়ার টাইম যদি বাড়াই, তাহলে আমাদের পাস করার পি মানে পাস করার সম্ভাবনাও বাড়বে। যদি পড়ার টাইমকে আমরা কমাই তাহলে পাস করার সম্ভাবনাও কমবে। পড়ার টাইমকে যদি কমাই তাহলে পাস করার সম্ভাবনা কমবে, আবার পড়ার টাইমকে যদি বাড়াই তাহলে পাস করার সম্ভাবনাও বাড়বে। তার মানে একে অপরের সাথে এটা সমানুপাতিক সম্পর্ক আছে। সমানুপাতিক সম্পর্ক এইভাবে প্রকাশ করা হয়, মানে এই আর মাঝখানে এরকম একটা চিহ্ন দেওয়া হয়, এরকম একটা চিহ্ন দেওয়া হয়, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে। আর যদি পড়ার সময়কে দেখালো বাড়ানো হলো, তাহলে আমাদের ফেল করার সম্ভাবনা, পড়ার টাইমকে আমরা যদি বাড়াই তাহলে ফেল করার সম্ভাবনা কমবে। পড়ার টাইমকে যদি কমাই তাহলে ফেল করার সম্ভাবনা বাড়বে। অর্থাৎ এক পাশে বাড়ছে আর এক পাশে কমছে, এইরকম সিচুয়েশন আসলে তখন সেটা ব্যস্তানুপাতিক হয়। আর ব্যস্তানুপাতিককে প্রকাশ করা হয় 1/, আকারে, অর্থাৎ ফেল করার সম্ভাবনা, তাই এফকে নিচে হবে 1/f, ঠিক আছে। আর যদি পাস করার সম্ভাবনা সেটাকে উপরে লিখবো, অর্থাৎ টি সমানুপাতিক p/f, এইভাবে লেখা হয়। তো আমাদের এই সংজ্ঞা অনুযায়ী বা সূত্র অনুযায়ী নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী এই যে প্রযুক্ত বলটা অর্থাৎ এফটার সাথে সমানুপাতিক হয় বস্তুর যে ভর, সেই ভরের সাথে ত্বরণের গুণফল, অর্থাৎ m ইন্টু এ। এইটুকু তো সমানুপাতিক হয়, এইটুকু তো বোঝা গেছে। তারপরে বলেছে বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণ সেদিকে উৎপন্ন হয়। অর্থাৎ বল যদি আমরা সামনের দিকে, এইদিকে একটা কোনো বস্তু আছে, আমার সামনে একটা বস্তু আছে, আমি যদি এইভাবে ঠেলি তাহলে সেই বস্তুটাকে আমার দিকে চলে আসবে না তো। তার ত্বরণ কোন দিকে উৎপন্ন হবে, তার গতিটা কোন দিকে আসবে, ওই দিকে সে সরবে, ওই দিকে, তার মানে তার গতি ওই দিকে যাবে। তাই বলেছে বল যেদিকে প্রযুক্ত হয়, অর্থাৎ যেদিকে প্রযুক্ত করা হচ্ছে ত্বরণ সেই দিকে, অর্থাৎ ওই দিকেই উৎপন্ন হচ্ছে। যদি ওই দিক থেকে কেউ আমার দিকে ঠেলতো তাহলে আমার দিকে আসতো, অর্থাৎ যেদিকে প্রযুক্ত হচ্ছে বলটা সেই দিকেই তো ত্বরণ উৎপন্ন হচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, ওকে। আরেকবার রিপিট করতে চাই, এই দ্বিতীয় লটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই বোঝে না, তার জন্য আগে সংজ্ঞাতে কি বলেছে বলি। কোনো বস্তুতে প্রযুক্ত বল, বস্তুটির কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর ওপরে প্রয়োগ করা হচ্ছে বল। এই বলটা বস্তুটির ভর, এই বলটাই কিন্তু, দেখো এখানটা ভালো করে বোঝো, কোনো বস্তুতে প্রযুক্ত বল, এই বল বলে তো থেমে গেছে, তার মানে এই বলটাই বস্তুটির ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণ তাদের গুণফলের সমানুপাতিক হয়। সমানুপাতিক তো বোঝালাম, তার মানে গুণফল হচ্ছে কার সাথে, এই ভরের সাথে ত্বরণের গুণ হচ্ছে মাসের সাথে, মাস মানেই তো ভর, তার সাথে অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণের গুণ হচ্ছে এবং এফের সাথে অর্থাৎ বলের সাথে, প্রথমে এই বলটাকে থামিয়ে দেওয়া হয়েছিল, সেই বলের সাথে সমানুপাতিক হচ্ছে। সমানুপাতিক তো বোঝানো হলো, সমানুপাতিক হচ্ছে, এইটা হলো ইকুয়েশন তৈরি হলো। এবং বল যেদিকে প্রযুক্ত হয় সেই দিকে ত্বরণ উৎপন্ন হয়, অর্থাৎ আমরা যদি সামনের দিকে ঠেলি তাহলে বলটা ওই দিকে উৎপন্ন হবে, অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করছি এইভাবে ঠেলছি, তো তার মানে ওই দিকে অ্যাক্সেলারেশন তৈরি হবে, ওই দিকে ত্বরণ সৃষ্টি হবে। আশা করা যায় বোঝা গেছে। এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, দেখো এখানে বলা হয়েছে প্রযুক্ত এফ, এই প্রযুক্ত বল মানেই তো এফ, এইভাবে লেখা দ্বারা আমরা প্রকাশ করতে পারি। প্রযুক্ত বল মানে এফ সমানুপাতিক বস্তুর ভর অর্থাৎ মাস, ইংরেজিতে ভরের ইংরেজি কি, মাস, গুণ বস্তুতে উৎপন্ন ত্বরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন। এইটাকে এই শর্ট ফর্মে আমরা লিখেছি এফ = ma। আমি বোঝানোর সময় এখানটায় লিখলাম যে এফ সমানুপাতিক ma। সমানুপাতিক মানেই কি, সমানুপাতিক মানে এদিকে বাড়লে এদিকেও বাড়বে, এদিকে কমলে এদিকে কমবে, অর্থাৎ এফ বাড়লে এ বাড়বে, এফ যদি কমে তাহলে এ কমবে, এইরকম হবে। আর সেটা তার জন্যই তো, মানে দুপাশেই সমান ভ্যালু আসছে, মানে তার জন্য আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে সমান চিহ্ন বসাতে পারি। আর ব্যস্তানুপাতিক কীভাবে লেখা হয় সেটা তো বোঝানো হয়ে গেছে। তো এইটা নিয়ে আর খুব একটা চাপ নেই, আমাদের এই ইকুয়েশনটাকে মাথায় রাখতে হবে, এফ = ma। এফ মানে বল, এম মানে মাস মানে ভর, এবং এ মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এই যে বল, এই দেখো এইটা মাথায় মনে করে দেখো, এফ = ma, এই জিনিসটাই আমরা
নিউটনের এই সেকেন্ড লতে তো পেলাম, তার সাথে সাথে আমরা পেয়েছিলাম আর কোথায়, তার সাথে সাথে আমরা পেয়েছিলাম ওই বলের যে সংজ্ঞা দিয়েছিলাম আগের ক্লাসে, বল কাকে বলে বলেছিলাম, তখন বলেছিলাম বলের মানে ইকুয়েশন হলো, সমীকরণ হলো F = ma। তো এই নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকেই বলের উৎপন্ন হয়, বল তৈরি হয়, বলের কনসেপ্টটা প্রথম আসে ইকুয়েশনে, পুরো একদম বলের একদম ফুটে ওঠে যে এই যে বল, দেখো এই যে বলটাকে ফুটিয়ে তোলা হয়েছে ইকুয়েশনের মধ্যে। বলের একটা একক আছে, সিজিএস একক, এসআই একক সম্পর্কে আমাদের জানতে হবে। বলের এফ এর বা বলের এসআই একক হলো নিউটন এবং সিজিএস একক হলো ডাইন। আমি আগের দিনই বলেছি, আগের ক্লাসেই বলেছি নিউটন আর ডাইন কি, নিউটন আর ডাইন হচ্ছে এগুলো একক, মানে আমরা যে বল প্রয়োগ করছি সেটা কতটা পরিমাণে বল প্রয়োগ করছি সেটা বলার পরে দেখালো আমি 10 নিউটন বল মানে 10 পরিমাণে, একটা কথার কথা বলি, দেখালো আমি এই পেনটা কতটা লেন্থ আছে, এর লেন্থ কতটা সেটা মেপে কি বলি যে এটা দেখালো 10 সেন্টিমিটার আছে, 10 সেন্টিমিটার আছে। তাহলে 10 বলার পরে, 10 কথাটা বলার পরে আমরা যখন সেন্টিমিটার কথাটা জুড়ি, অর্থাৎ সিএম কথাটা জুড়ি, এই সিএমটা তো হলো একক, আর এই এককটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা কোনো লেন্থের একক, অর্থাৎ লেন্থকে পরিমাপ করলে আমরা এই এককটা জুড়ি। দোকানে গিয়ে আমরা বলি 5 কেজি, 10 কেজি, 15 কেজি, তার মানে এখানে আমাদের কোনো একটা ভরের কথা বলা হচ্ছে, কোনো একটা ভরের কথা বলা হচ্ছে। আমরা একক দেখে আমাদের বুঝতে সুবিধা হয় যে কিসের কথা উল্লেখ করছে। আমরা দোকানে গিয়ে তো কোনো সলিড জিনিস, মানে ডাল আনতে গেছে, দেখালো ডাল আনতে গিয়ে তো তুমি বলো না যে আমাকে 100 লিটার ডাল দাও, তুমি বলো যে আমাকে 100 গ্রাম ডাল দাও বা 1 কেজি ডাল দাও, কারণ কেজি আর গ্রাম এটা কিন্তু কোনো একটা ভর পরিমাপের একক, লিটার কিন্তু জল টাইপের জিনিস, মানে তরল পদার্থকে পরিমাপের একক। তাহলে এই দুটোর ডিফারেন্স করতে আমাদের এককের ইউজ হয়। ঠিক তেমনই আমাদের বল প্রয়োগ করতে গেলে একটা নির্দিষ্ট এককের প্রয়োজন পড়ে, সেটা হলো নিউটন আর ডাইন। এসআইতে হচ্ছে নিউটন আর সিজিএস হলো ডাইন। মাথায় রাখবে এসআই একক হলো বড় একক, সিজিএস এর থেকে বড়। ধরো তুমি দোকানে গিয়ে বলছো যে 1 কেজি ডাল দাও, তাহলে 1 কেজি আর আরেকবার বললে দেখালো 1 গ্রাম, 100 গ্রাম ডাল দাও, তাহলে গ্রাম মানে কিন্তু অল্প, 100 গ্রাম মানে অল্প, আর 1 কেজি মানে বেশি পরিমাণে হচ্ছে। এই কেজিটা হলো এসআই একক আর সিজিএস একক হলো গ্রাম, অর্থাৎ এসআই এককটা বড় আর সিজিএস এককটা ছোট। এখানেও এসআই একক বড় অর্থাৎ নিউটন বড়, ডাইন হলো ছোট। ক্লিয়ার হলো? নিউটনের সাথে ডাইনের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক? 1 নিউটন, আচ্ছা নিউটনকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি, ক্যাপিটাল এন, স্মল দিলে হবে না, ক্যাপিটাল এন। 1 এন = 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়, 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়। এটা মনে আগের দিন বলা হয়েছে, বলের সংজ্ঞা দেওয়ার সময়। এই জায়গাটার বিষয়টাই নিয়ে আর একটু জানবো আমরা জানি যে হয় কি F = ma, F = ma, এটাই তো হয়। F মানে বল। কোনো একটা বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ বেশি করি, বল প্রয়োগ করি, তাহলে তার উপরে যে উৎপন্ন যে ত্বরণটা হবে না, সেটা বাড়বে। এখানে কিন্তু সবসময় ত্বরণ নিয়ে কথা বলছি, দেখো ভালো করে ফোকাস করবে। আমরা যদি বল প্রয়োগ বেশি করি, এই একটা বস্তু আছে, এটাকে দেখালো যতটা আমরা বল প্রয়োগ করছিলাম, দেখালো প্রথম অবস্থায় আমরা 10 নিউটন বল প্রয়োগ করছিলাম, সেটা পরবর্তীকালে আমরা দেখালো 15 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে এর উপরে এর যে ত্বরণটা সেটা বেশি হবে। আরও সিম্পলিফাই করি, সহজে বুঝি, প্র্যাকটিক্যালি। ধরো তোমার সামনে কেউ একটা, তোমার ভাই হোক, বোন হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, যে কেউ একজন দাঁড়িয়ে আছে, তো কি হচ্ছে, তোমার দেখালো শখ হলো যে আমি ওকে ধাক্কা মারবো বা ঠেলা দেবো, তাহলে তুমি দেখালো দাঁড়িয়ে আছো, পেছনের দিকে ধাক্কা দিলে, তাহলে ধাক্কা দেওয়ার সাথে সাথে ও যে একটা ত্বরণ সৃষ্টি হলো। তুমি যতটা পরিমাণে ধাক্কা দেবে, তুমি যতটা বল প্রয়োগ করে তুমি ধাক্কাটা দেবে, ওর ত্বরণ অর্থাৎ ও সাথে সাথে যে গতিটা পেলো, বেগটা পেলো, সেটা বেশি পরিমাণে পাবে। যত বেশি বল প্রয়োগ করবে তত বেশি বেগ পাবে, তাই বলা হয়েছে, বা বেশি দূরে ও ছিটকে যেতে গিয়ে পড়বে। তার মানে বল যত আমরা বাড়াই ততই অ্যাক্সেলারেশন বা ত্বরণ বাড়ে। এটা 1 2 3 4 করে লিখে রাখো, যে 1 নম্বর লেখো, বল যদি আমরা বৃদ্ধি করি, বল বেশি প্রয়োগ করলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ বাড়ে। বল যদি আমরা কম প্রয়োগ করি তাহলে অ্যাক্সেলারেশন কমে। বল যদি আমরা কম প্রয়োগ করি তাহলে ত্বরণ, এই অ্যাক্সেলারেশন এর বাংলা হচ্ছে ত্বরণ, এই যে লেখা আছে ত্বরণ উৎপন্ন হয়, তার মানে তো ত্বরণ, ঠিক আছে, ত্বরণ কমে। এবং যদি এফ যদি 0 হয়, অর্থাৎ আমরা যদি কারোর উপরে বল প্রয়োগ না করি, তাহলে সে তো তার উপরে ত্বরণ উৎপন্ন হবে না, সে তো নড়বেই না, তার মানে তারও ত্বরণ উৎপন্ন হবে না। তাই 3 নম্বর পয়েন্ট লেখো, এফ যদি 0 হয়, মানে বল যদি 0 হয়, তাহলে এফ এ বা ত্বরণ 0 হবে বা 0 হবে।
আর 4 নম্বর লেখো যে আমরা বল প্রয়োগের ওপরে আমাদের মাসের কোনো পরিবর্তন ঘটে না, মাসের অর্থাৎ ভরের কোনো পরিবর্তন ঘটে না। তার মানে তুমি কোনো একটা তোমার বান্ধবী বা বন্ধুকে যখন ধাক্কা দিচ্ছ বা বোনকে ধাক্কা দিচ্ছ, তখন ও যদি দেখালো ধাক্কা দেওয়ার সাথে তো পড়ে গেল, কথার কথা দেখালো সামনে গিয়ে পড়ে গেল হোঁচটকে, তা পড়ে যাক আর গতিশীল হোক, ওই অবস্থায় কি ওর যা ভর সেটা কি চেঞ্জ হয়? ওর ভর তো চেঞ্জ হবে না, ওর যা ভর তাই তো থাকবে। ও যদি 50 কেজি হয় 50 কেজি থাকবে, ও যদি 40 কেজি হয় 40 কেজি থাকবে। এই হচ্ছে ব্যাপার, ভরের কোনো চেঞ্জ হবে না। আর ভরকে চেনার উপায় কি, তুমি যে ক জায়গায় তুমি যখন পরিমাপ বলো তার শেষে যদি কেজি বা গ্রাম কথাটা জুড়ে দাও, তাহলে বুঝে নেবে ওটা ভর দ্বারা পরিমাপ করা হচ্ছে, মানে ভরের একক, ওটা ভরের এককে কেজি বা গ্রাম, তাহলে ওটার থেকে সহজে আমরা বুঝতে পারবো। এই জায়গাটা লেখা থাকো, ভরের এসআই একক হলো কেজি আর সিজিএস একক হলো গ্রাম। তাহলে ভর যেখানেই কেজি বা গ্রামের কথা থাকবে সেখানে বুঝে নিতে হবে যে ওখানে ভরের উল্লেখ করা হচ্ছে। ওকে, তার মানে তোমার বন্ধু বা বান্ধবী বা তোমার নিজের যে কত কেজি তুমি, সেটা কিন্তু ভরের কথা বলা হচ্ছে, ওজন না। আমি বারবার এই কথাটা বলি কারণ প্রচুর ডাউট থাকে তাই। নিউটনের দ্বিতীয় গতিসূত্র গেল। এরপর এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা একটা জিনিস দেখলাম, এককের মধ্যে 1 নিউটন বলে একটা জিনিস পেয়েছি, 1 ডাইন বলে একটা জিনিস পেয়েছি, ডাইন বানান এটাও হয়, তো ডাইন বলে একটা জিনিস পেয়েছি। তাহলে 1 নিউটন আর 1 ডাইন কি জিনিস সেটা আবার আমাদের জানতে হবে। সেটা জানার আগে আমি এখানটা একটু বলে দিচ্ছি যে ভরের এসআই একক গ্রাম, এই কেজি, আর ভরের সিজিএস একক হলো গ্রাম, আর ত্বরণের এসআই একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সিজিএস একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানটা একটু বলবো আর একটু, যেগুলো এককটা আসলো কি করে। আচ্ছা, এই একই তাই বারবার বলে টাইম নষ্ট করে লাভ নেই, ক্লাস লেন্দি হয়ে যাবে। যদি এই এককগুলো কিভাবে বেরিয়েছে তুমি যদি না জেনে থাকো, যদি জানার ইচ্ছা থাকে, তাহলে পার্ট 1-এ আশা করা যায় ত্বরণ সম্পর্কে জানানো হয়েছিল, কি পার্ট 2-তে খেয়াল নেই আমার, পার্ট 2-তে মনে হয়, তো পার্ট 2 গিয়ে দেখবে, ইজিলি বুঝতে পেরে যাবে। পার্ট 1 থেকে দেখতে দেখতে আসাই ভালো, কারণ পার্ট 1-এ আমাদের অতিক্রান্ত দূরত্ব কি, তারপরে দূরত্ব কি, অতিক্রান্ত দূরত্ব কি, সরণ কি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছিল। তার মানে ওখানটায় প্রয়োজন আছে বেগ, দ্রুতি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। ওইটা কিন্তু ত্বরণের একক নির্ণয়ের জন্য কাজে লাগবে, বেগ দ্রুতির। এবার 1 নিউটন কি সেটা বলি। 1 নিউটন, এখানে 1 নিউটনের কথা এসছে, তার মানে নিউটন কি এটা এসআই একক, মাথায় মনে আছে আশা করা যায়, বলের এসআই একক। তার মানে এখানে আমাদের যে কটা এককের উল্লেখ থাকবে সবকটা এসআই একক হবে, আর দুজনেরই এককের উল্লেখ থাকবে, একটা ভরের এসআই একক আর একটা হচ্ছে ত্বরণের এসআই একক, এইটুকু মাথায় যেন থাকে। আর যে কটা এককে থাকুক না কেন সেটা আমরা একক মানে 1 নিয়ে উল্লেখ করব, 1 গ্রাম, 1 কেজি বা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এইরকমভাবে উল্লেখ করব। ঠিক আছে, দেখো 1 নিউটন এখানটা এসআই একক, তার মানে এসআই এককের সব ব্যবহার হবে। 1 কেজি অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর, তাহলে একটা বস্তু আছে এটা 1 কেজি, তো এই বস্তুটার ওপরে আমরা যে বল প্রয়োগ করার ফলে, মানে বল প্রয়োগ করার ফলে যতটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে বস্তুতেই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। অর্থাৎ এ যা একটা বেগ পেল সেটা কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হলো। সেই বলকে, ওই যে বলটা আমরা প্রয়োগ করছি সেই বলটাকে 1 নিউটন বলা হয়। আশা করা যায় ক্লিয়ার। এই 1 নিউটন সমান সমান কি হয়, 1 নিউটন সমান সমান 1 কেজি, এই যে লেখা হয়েছে, গুণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানটায় সেকেন্ড টু দি পাওয়ার -2 করে দেওয়া আছে, এটার কারণ হচ্ছে দেখালো এখানটায় যেটা আছে, এখানটায় দেখালো এইটাই দেখি মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আছে। এই মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে মিটার বাই সেকেন্ড স্কোয়ার আছে। এই সেকেন্ডটাকে যদি আমরা এই বাই আকারের, বাই চিহ্নের উপরে নিয়ে যেতে চাই, অর্থাৎ উপরে নিয়ে যেতে চাই, নিচে রাখবো না, তাহলে কি করতে হয়, এই মিটার যেরকম আছে থাকলো, আর সেকেন্ডের মাথায় তো 2 আছে, সেকেন্ডের মাথায় যে 2টা আছে, ওই 2টা নিচে থাকা অবস্থায়, এই বাই চিহ্নের নিচে থাকা অবস্থায় এই 2 এর আগে কিছু নেই, মানে এখানে প্লাস আছে। যখন আমরা চিহ্নের মানে বাই আকারের উপরে নিয়ে যাচ্ছি তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে যায়। যদি কথার কথা যে এটা যদি উপরে থাকতো, দেখো মিটার সেকেন্ড
টু দি পাওয়ার 2 এরকম থাকতো, মানে সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি সেকেন্ড স্কোয়ারকে নিচে আনতে চাইতাম, তাহলে মিটার বাই সেকেন্ডের মাথায় তো 2 আছে, ওর 2 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, নিচে আসলে মাইনাস হতে হবে, অর্থাৎ সেকেন্ড টু দি পাওয়ার -2, মানে চিহ্নের চেঞ্জ হয় শুধু, আর কিছুই না। আর যদি কিছুই না থাকে, মিটারের মাথায় কিছু নেই, তার মানে এখানটায় +1 আছে, এখানটায় +1 আছে, ঠিক আছে। এই হচ্ছে ফান্ডা। তো আমাদের এখান থেকে এই নিচের থেকে উপরে নিয়ে চলে আসা হয়েছে বলে, সেকেন্ডকে উপরে নিয়ে আসা হয়েছে বলে, দেখো এখানটা দেখো গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকা মানে তো উপরে নিয়ে চলে এসছে, পাশাপাশি বসেছে, তার মানে এটাকে উপরে নিয়ে এসছে বলে -2 হয়ে গেছে। এটাই হলো নিউটন, 1 নিউটন। আর 1 ডাইন কি বলছে, 1 গ্রাম। ডাইন মানেই তো আমাদের এটা সিজিএস এককের কথা বলা হচ্ছে, এটা কার একক, সিজিএস এককের কথা বলছে। তার মানে 1 গ্রাম ভরের, অর্থাৎ 1 গ্রাম ভর, 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপরে যে বল প্রয়োগ করার ফলে বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। অর্থাৎ দেখা গেলো যে বলটা প্রয়োগ করার ফলে ওর গতি বাড়লো, বেগ বাড়লো, ওর বেগ বাড়লো, সেটাই হলো আমাদের যে বলটাকে আমরা, যে বল বেগ বাড়লো সেটাই তো ত্বরণ, তো ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে 1 ডাইন বলা হয়, সেই বলকে 1 ডাইন বলা হয়। আর 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। পার, এখানটা দেখো গুণ চিহ্ন নেই, এখানটায় যেরকম গুণ চিহ্ন আছে এখানটায় গুণ চিহ্ন নেই, পার আছে মানে এটা বাই আকারে আছে, আর এখানটায় গুণ চিহ্ন আছে মানে পাশাপাশি আছে, এটা নিচে আছে, এস স্কোয়ার এটা নিচে আছে। তো এই হলো আমাদের 1 ডাইন ইজ ইকুয়াল টু 1 ডাইনের আর কি ভ্যালু। এইবার এখান থেকে এইটা যেটা পেয়েছিলাম, এটা কিভাবে আসলো সেটা বের করতে পারবো কিভাবে। এই জায়গার যে ভ্যালুটা আছে 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু মাস ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 বা সেকেন্ড বাই সেকেন্ড পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা যদি লিখে নিই 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার, এই সমীকরণ থেকে আমরা এইটাকে বের করতে পারবো। 1 নিউটন যেটা বাঁ পাশে আছে ওইটার ভ্যালুই তো আমরা ডান পাশে বের করবো, তাও 1 নিউটন যেরকম আছে থাক। এই কেজিটাকে আমরা গ্রামে নিয়ে যাব। কেন গ্রামে নিয়ে যাব? কারণ আমরা জানি 1 ডাইনের ভ্যালু গ্রাম হয়, এখানে 1 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তার মানে আমরা এই গ্রামটা অর্থাৎ কেজিটাকে আমরা গ্রামে নিয়ে যাব, এই যে মিটার, এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, এইটা নিয়ে গেলে হয়ে গেল। তা আমাদের নিয়ম কি হয়, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। তাহলে দেখো এখানটায় কেজি আছে, কিলোগ্রাম থেকে আমরা গ্রামে যাব, অর্থাৎ এই জায়গাটায় গ্রাম হবে, মিটারের জায়গায় গ্রাম হবে, তো এখানটায় যাব, তার মানে 1 এর পরে 1 2 3 অর্থাৎ 1000, এই 1-এর সাথে 1000 দিয়ে গুণ, 1-এর সাথে 1000 দিয়ে গুণ করা মানে তো আমাদের হাজারই হয় না, তাই আমি ডিরেক্টলি এখানটায় 1000 বসাচ্ছি, 1000 হয়ে গেল। আর 1000 বসানো মানে আমরা কি এখানটায় কেজি আর বসাবো, কারণ এটা তো আমরা গ্রামে কনভার্ট করে দিয়েছি, তার মানে এখানটায় গ্রাম বসাবো, জি ইন্টু এই মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, তো সেকেন্ড স্কোয়ার যেরকম আছে ও থাকুক, কারণ সেকেন্ড তো সিজিএস একক আর এস একক সব জায়গায় একই, তাই ওর কোনো চেঞ্জ করার দরকার নেই। এই যে মিটারটা আছে ওটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এই জায়গায় মিটারে আছে, মিটার থেকে আমরা সেন্টিমিটার, অর্থাৎ মিটার ডেসিমিটার সেন্টিমিটার, অর্থাৎ এই পর্যন্ত এই জায়গাটায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ 1-এর পরে 1 2 দুটো শূন্য, 100 দিয়ে গুণ করবে 1-কে, তার মানে এখানে যদি আমরা গুণ করি 100, মিটারটা হয়ে গেল সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা আসলো। এবারে এখানকার 1000 এই এখানকার 100 গুণ করলে কত হয়, 1 লাখ। দেখো কটা শূন্য আছে, 1 2 3, 3টে শূন্য বসলো, 3টে শূন্য, তো এখানে দুটো শূন্য, তার মানে দুটো শূন্য বসে গেল, 1 লাখ হলো। 1 লাখ কি হলো, গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই তো হলো। দেখো এখানটায় গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 1-এর ভ্যালু কিছু, 1-কে যদি না বসাও তাহলে আমাদের একই মানে, এখানে যদি 1 বসানোও যা না বসানোও তাই, তার মানে আমরা ধরে নিচ্ছি এই 1-কে যদি আমরা এই 1 লাখের সাথে গুণ করি তাহলে তো 1 লাখই হয়, তার মানে এই গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই জিনিসটাই তো এখানটায় এসে, দেখো গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেম জিনিস এসছে না, আর এখানটা শুধু 1 লাখ এসে গেছে, তো এটা কার ভ্যালু আসলো, 1 নিউটন। আমরা এই গোটা গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এইটার পরিবর্তে, অর্থাৎ গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এইটার পরিবর্তে আমরা 1 ডাইন লিখতে পারি, বা শুধু ডাইন লিখতে পারি, ডাইন আর 1 ডাইন তো একই, তো আমরা তার জন্য লিখছি 1 লক্ষ ইন্টু ডাইন, তার জন্য 1 নিউটন ইজ ইকুয়াল টু এইটা লেখা হয়। আচ্ছা 1 এখানটা তুমি বলবে যে এখানে 10 টু দি পাওয়ার 5 আছে, এখানে তো 1 লক্ষ আছে, ডিফারেন্স আছে, তো ডিফারেন্স
কিছুই নেই, আলাদা কিছুই না, এখানটা হচ্ছে আলাদা কিছুই নেই। আমরা যদি 10-এর 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 মানে 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 10কে 5 বার গুণ করা। 10কে 5 বার গুণ করলেও আমাদের 1 লাখই অ্যান্সার আসে, 1 লাখই অ্যান্সার আসে। তার জন্য এই 10 টু দি পাওয়ার 5 মানেও যা, আর এখানে 1 লাখও তাই। ঠিক আছে, বোঝা গেল আশা করা যায়। তো এইভাবে আমাদের 1 নিউটন ইজ ইকুয়াল টু কত গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার এই জিনিসটা এসছে। দেখো আমরা অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জানবো, অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জানবো। আমি সংজ্ঞা লিখছি না, আমি পরে লিখছি, এখন লিখছি না, লাস্টে লিখছি, আগে বুঝিয়ে নিই। অভিকর্ষজ ত্বরণ, দেখো আমাদের একটা মনে করে দেখো, অভিকর্ষজ বল বা অভিকর্ষ বল কি জিনিস। অভিকর্ষ বল একটা জিনিস এখান থেকে ভালো করে বোঝো, অভিকর্ষ বল আর অভিকর্ষজ ত্বরণ, এখানে ত্বরণের উল্লেখ আছে, তার মানে এখানে ত্বরণের কোনো একটা ব্যাপার আছে নিশ্চয়ই, এটুকু তো বোঝা গেছে। কিন্তু এটা অভিকর্ষজ, অর্থাৎ অভিকর্ষের টান বা বলের ফলে যেটা তৈরি হচ্ছে সেইটা নিয়ে কিছু একটা হবে। এইটুকু থেকে ক্লিয়ার যেন ধারণা একটা আসে, মানে নাম দেখে আমাদের বুঝতে হবে যে কি হতে পারে বিষয়টা। ওকে, এখানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ত্বরণ মানে কি, হঠাৎ করে বেগ বৃদ্ধি, হঠাৎ করে বেগ বৃদ্ধি, তুরন্ত কম টাইমের মধ্যে 5 মিনিটের মধ্যে যে এতটা বেগ ধারণ করলো, এই অর্জন করলো, এইরকম তুরন্ত বেগ বৃদ্ধির হারকে আমাদের তো ত্বরণ বলে, আমরা জানি, বারবার বলছি তাও। অভিকর্ষজ বল কি, অভিকর্ষজ বল হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে বাইরে বায়ুমণ্ডলে থাকা, অর্থাৎ আমরা কোথায় বাস করছি, আমরা বায়ুমণ্ডলে বাস করছি, এই বায়ুমণ্ডলের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। এই যে টানছে, যে বলটা প্রয়োগ করছে, যে বলে আমাদের টানছে, সেই বলটাকেই তো অভিকর্ষজ বল বলা হয়, ভালো করে বুঝবো, সেটাই তো আমাদের অভিকর্ষ, মানে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলকে, অভিকর্ষ বলের আর এক নাম কি, অভিকর্ষ বলের আর এক নাম হচ্ছে ওজন। এই জিনিসটা ভালো করে বুঝবে, নাহলে কিন্তু অভিকর্ষজ ত্বরণ বুঝবে না, আর খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। অভিকর্ষ বল মানেই ওজন, অভিকর্ষ বলের আর এক নাম ওজন, তার জন্য এর সমান আমরা লিখতে পারি যে অভিকর্ষ বল মানেই যা, ওজন মানেও তাই। এবং এই অভিকর্ষ বল, দেখো কথাটা শেষে একটা বল কথাটা জুড়ে আছে, তার মানে এটা এক প্রকারের বল, এটা এক প্রকারের বল অর্থাৎ ফোর্স, তাই আমরা এর সমান দিতে পারি বল কথাটাকে। অর্থাৎ এই তিনটেরই একক আর সিজিএস একক আর এসআই একক সেম, আমরা আগের দিনের ক্লাসে জেনেছি অবশ্যই। কিন্তু আমি এখান থেকে যেটা বলতে চাইছি সেটা হলো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই অভিকর্ষ বল সমান ওজন সমান বল, বা এইটাকে না মনে রাখলেও অভিকর্ষজ বল সমান ওজন, এইটুকু মাথায় রাখলেও চলবে। কোনো একটা বল, এই বলটাকে যদি এই বিল্ডিংটার উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে এই বলটা সেম পরিমাণে একটা গতি নিয়ে নিচের দিকে নামবে, সেম গতি নিয়ে নিচের দিকে নামবে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ একদম এই উপরে তার যা গতি থাকবে এখানটায় তাই সেম গতি থাকবে, এখানটায় সেম, এখানটায় সেম, এখানটায় সেম, এখানটায় সেম, প্রত্যেকটা জায়গায় সেম গতি নিয়ে নামছে, অর্থাৎ সমত্বরণ গতি নিয়ে নামছে। কি, সমত্বরণ যুক্ত গতি, সমত্বরণ যুক্ত গতি নিয়ে নামছে নিচের দিকে নামছে। এই সমত্বরণ যুক্ত গতিকেই আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। দেখো এখানটায় ত্বরণ কথাটা জুড়ে আছে, যেহেতু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এই টানার ফলে যে সমান বল নিয়ে যেটা নামছে, আমি এই পেনটাকে যদি ছেড়ে দিই, এই পেনটার এই জায়গাটা, মানে এখান থেকে ছাড়লে এত দূর আসার পরেও তার যা গতি থাকবে, নিচে পর্যন্ত পড়ার জন্য সেম গতি থাকবে নিচে পড়ার আগে পর্যন্ত। দেখো তুমি নিজের হাত থেকে পেনটাকে এইভাবে উপর থেকে ছেড়ে দেখো, এখান থেকে ছাড়ার সাথে সাথে যে গতিটা নিয়ে নামছে, নিচে না পড়া পর্যন্ত সেম গতি থাকবে, নিচে না টাচ করা পর্যন্ত সেম গতি থাকবে। এই এইটাকেই বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, স্মল জি দ্বারা, ক্যাপিটাল নয় কিন্তু, বারবার বলছি, স্মল জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এখানটা থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি। এই অভিকর্ষজ ত্বরণ, এটাও তো এক প্রকারের ত্বরণ। আমরা দ্বিতীয় সূত্রে কি পেয়েছি, এফ ইজ ইকুয়াল টু কি হয়, এম ইন্টু এ, অর্থাৎ এফ মানে বল আর এম মানে তো ভর। দেখালে একটা বলকে ছেড়ে দেওয়া হচ্ছে, তা বলটার যা ভর সেইটা, এর কোনো পরিবর্তন ঘটবে না, ওকে ওইভাবে রাখা হবে। আর এখানে যে এটা আছে, এটা তো ত্বরণ, আর এখানটা আমরা অভিকর্ষজ ত্বরণ নিয়ে কথা বলছি, তার মানে এখানটায় আমরা অভিকর্ষজ ত্বরণের যেটা আমরা প্রকাশ করি সেইটাকে লিখব। অর্থাৎ আমরা লিখতে পারি এম ইন্টু জি, ক্লিয়ার হলো? এটা লিখতে পারি কারণ জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ,
আর এখানে যে বলটা, সেই বলটা এফ লিখতে পারি, কিন্তু ভালো করে মাথায় মানে মনে করে দেখো, ভালো করে মনে করে দেখো, এখানে কিন্তু আমরা এফ লিখবো না, এখানটা আমরা লিখবো ডাব্লু। কারণ আছে, কারণ কি এই বলটা এই পার্টিকুলার যে বলটা, এই বলটার যেটা ভর যেটা আছে সেটা থাকলো, কিন্তু এই বলটা যখন নিচের দিকে পড়ছে, তখন পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, অর্থাৎ পৃথিবীর যে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে প্রত্যেকটা জিনিসকে টানছে, এই টানার যে বলটা, এই টানার জন্য যে বলটা তৈরি হচ্ছে, সেই বলটার জন্যই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে তার নিচের কেন্দ্রের দিকে টানছে। অর্থাৎ এই পার্টিকুলার বস্তুটাকেও যখন টানছে, কোন টান? অভিকর্ষ বল দিয়ে যখন টানছে, অর্থাৎ অভিকর্ষ বল, পার্টিকুলার অভিকর্ষ বলের কথা উল্লেখ করা হচ্ছে, সেই বলের জন্য নিচের দিকে আসছে। তার মানে এখানের যে বলটাকে আমরা এফ দ্বারা লিখছি, ওই বলটাকে আমরা লিখবো না, এখানটা আমরা অভিকর্ষ বলকে লিখব। আর অভিকর্ষ বলের আর এক নাম কি? ওজন। তাই ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাই আমরা এখানটায় ডাব্লিউ লিখছি। যদি না বোঝে আরেকবার রিপিট করে দেখো, পিছিয়ে গিয়ে দেখো, আশা করা যায় বোঝা গেছে। দেখো লিখে নেওয়া হয়েছে, এবং আমি একটা কথা এখানটায় আগে থেকে বলতে চাই, অ্যাড করতে চাই, যেটা ওই কনসেপ্টের মধ্যেই কাজে লাগছে। সেটা হচ্ছে কোনো একটা বস্তুর আমরা যদি ওজন বের করতে চাই, ভর না, ওজন যদি বের করতে চাই, ভরকে তো আমরা ইজিলি বের করতে পারি। কিভাবে? দোকানে পাল্লা বাটখারায় চাপিয়ে দিলাম, বা ওই যে এখনকার যেটা ডিজিটাল যে মেশিন বেরিয়েছে, তার উপরে চাপিয়ে দিলে কতটা ওর ভর আছে সেটা বেরিয়ে যাচ্ছে, সেটা ইজি। কিন্তু একটা বস্তুর যদি আমরা ওয়েট বা ওজন নির্ণয় করতে চাই, বা ভার নির্ণয় করতে চাই, ভার আর ভরের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ভার আর ওজন সেম জিনিস, ভার আর ওজন সেম, কিন্তু ভর কিন্তু আলাদা। ভর হচ্ছে দোকানে যেটা মাপা হচ্ছে কেজি বা গ্রাম। তো আমরা যদি ওজন বা ভার বের করতে চাই, তাহলে কি করতে হবে? একটা পার্টিকুলার বস্তুর যা ভর, সেই ভরের সাথে, অর্থাৎ মাসের সাথে আমাদের ওর যে ত্বরণ, সেটাকে মানে আমরা যদি ছেড়ে দিই, মানে উঁচু জায়গা থেকে যদি ছেড়ে দিই, তাহলে সে কতটা ত্বরণ নিয়ে নামছে, সেই ত্বরণটাকে যদি আমরা পরিমাপ করে গুণ করতে পারি, তাহলে ওই বস্তুর আমরা ওজন বা ওয়েট বের করতে পারবো। তাছাড়া কিন্তু পারবো না, এই জিনিসটা মাথায় রেখে দিও। এবং উপরে যেটা লিখে দিয়েছি যে পৃথিবী পৃষ্ঠের ওপরে থাকা সমস্ত বস্তুকেই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই জন্য বিনা বাধায় পতনশীল মানে পড়ছে, এরকম কোনো বিনা বাধায় পড়া একটা জিনিস। বস্তুর গতি হলো সমতরণযুক্ত গতি। এই ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। এই ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবী যে আকর্ষণ বলে টানছে, সেটাই তো বস্তুর ওজন। মানে আকর্ষণ বলটাকে পৃথিবীর যে কেন্দ্রের দিকে টানছে, সেটাই তো অভিকর্ষ বল। ওই অভিকর্ষ বল মানেই তো তার আরেক নাম ওজন। তাই বলেছে বস্তুর ওজন, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু বস্তুর ভর, অর্থাৎ এম ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ জি। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এম ইন্টু জি। ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে এই যে বস্তুর ওজন, এম মানে হচ্ছে বস্তুর ভর, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, আশা করা যায় এই জায়গাটা পুরো কমপ্লিট। একটা কনসেপচুয়ালি প্রশ্নের কথা আমি উল্লেখ করি। আমরা যদি কোনো একটা ভালো করে বুঝো, একটা মোটা গোটা একটা ছেলে আছে, আমি যেরকম ঠেলা দেওয়া বা ধাক্কা দেওয়ার একটা কনসেপ্ট বলছিলাম, সেই কনসেপ্টটাকে আমি আরেকবার ফিরিয়ে আনছি। ধরো একটা রোগা শুটকিওয়ালা একটা কোনো বন্ধু বা বান্ধবীকে তুমি যদি ধাক্কা দাও, তাহলে তাকে ধাক্কা দিতে তোমার যা বল প্রয়োগ করতে হবে, রোগাপাটকা, তাকে যা ধাক্কা দিতে যা বল প্রয়োগ করতে হবে, একটা মোটা বেশ কাদ্দু, হ্যাঁ, সেই রকম ছেলে বা মেয়েকে যদি তুমি ধাক্কা দাও, তাহলে তাকে ধাক্কা দিতে, মানে মোটা গোটা ছেলে বা মেয়েটাকে যদি ধাক্কা দিতে চাও, তাকে ধাক্কা দিতে কি কম বল প্রয়োগ করতে হবে নাকি বেশি বল প্রয়োগ করতে হবে? এখান থেকে বোঝা গেল যে আমাদের বল প্রয়োগ করতে গেলে, মানে আমাদের ওই দ্বিতীয় সূত্র এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, তো আমরা একটা ত্বরণ, যে ত্বরণটা আমরা উৎপন্ন করতে চাইছি, সেই ত্বরণটা উৎপন্ন করার জন্য ওই বস্তুর যা মাস বা ভর, সেই ভরটা কিন্তু ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে? ভর যদি তার কম হয়, তাহলে কম বল প্রয়োগ করে সেই পার্টিকুলার ত্বরণটাকে আমরা সেই ত্বরণে আনতে পারছি। কিন্তু যদি বেশি তার ভর হয়, তাহলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। অর্থাৎ বেশি বল প্রয়োগ করতে হচ্ছে কখন? আমাদের মাস যখন বেশি হচ্ছে, অর্থাৎ দুপাশে সমান এফ বা মাস যদি বাড়ে অর্থাৎ এম যদি বাড়ে, অর্থাৎ ভর যদি কোনো বস্তুর বেশি হয়, তাহলে আমাদের এফ বেশি দিতে হচ্ছে। যদি ভর যদি কম হয়, তাহলে এফ কম দিতে হচ্ছে। এই জিনিসটা মাথায় রেখে দিও।
এর থেকে প্রশ্ন দেয় যে একটা পার্টিকুলার একটা দেখালো ট্রাক যাচ্ছে, সেই ট্রাকটা খালি একটা ট্রাক যাচ্ছে, সেম সাইজের, সেম পুরো একদম সেম কোম্পানির ট্রাক যাচ্ছে, দুটো ট্রাক, একটা ট্রাক হচ্ছে মালবাহী মানে পরিপূর্ণ মালে ভরা, আর একটা ট্রাক হচ্ছে খালি। তাহলে এই দুটো ট্রাকটার মধ্যে দুটো ট্রাকের দেখালো গতিতে চলছে, ভালোই গতিতে চলছে, 60-70 কিলোমিটারের গতিতে চলছে পার আওয়ারে। তো আমরা যদি ট্রাকটাকে থামাতে চাই তাহলে বেশি বল কার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে? যেটা ভারী বেশি মানে যার উপরে মাল বোঝাই করা সেটা, নাকি যেটা খালি সেটা? অবভিয়াসলি যার ভার বেশি, যার ভর বেশি, যার ভার না যার ভর বেশি, তাকে থামাতে আমাদের বেশি কষ্ট, অর্থাৎ বেশি বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, অর্থাৎ মাল বোঝাই করা ট্রাকটা থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। এটা মাথায় রেখে দিও, কনসেপচুয়ালি একটা বোধমূলক প্রশ্ন। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। আমাদের দ্বিতীয় গতিসূত্র শেষ। দ্বিতীয় গতিসূত্রের যে F = ma হয়, এইটার উপরে ডিপেন্ড করে বেশ কিছু সূত্র মানে এই যে সূত্রটা, এই সূত্রের উপরে ডিপেন্ড করে আমরা অঙ্ক করতে পারি। দেখবে বইতে অঙ্ক আছে, সেইটা মাথায় রাখবে, পারবে। একটা জিনিস আমি বলে দিতে চাইবো, F = ma হয়, তো এই a মানে তো অ্যাক্সেলারেশন, ত্বরণ, তার ত্বরণের যে সমীকরণ হয় সেটা কিন্তু মাথায় রাখবে, অর্থাৎ a = v - u/t, এই জিনিসটা মাথায় রাখবে। কারণ আমাদের বইতে সরাসরি প্রশ্নের মধ্যে এর কথা না বলে দিয়ে আমাদের বলতে পারে প্রাথমিক বেগ এত, অন্তিম বেগ এত, সময় এত সময় এটা এত দূরে যাচ্ছে, তাহলে এবং তার বস্তুটার ভর এত, তাহলে তার উৎপন্ন বল কত, তো এইভাবে প্রশ্নটা দিতে পারে। তার মানে আমাদের বল বের করতে গেলে আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হচ্ছে, অর্থাৎ পুরোনো ক্লাসগুলো কাজে লাগবে। হ্যাঁ, নিউটনের তৃতীয় গতিসূত্রতে কি বলেছেন? নিউটন বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার মানে প্রত্যেকটা কাজের, ক্রিয়া মানে তো কাজ, প্রত্যেকটা কাজের সমান, একদম সমান পরিমাণ, মানে আমি যতটা দেখালো, আমি এরকম হচ্ছে যে আমি আর আমার বন্ধু দুজন মিলে ঠিক করলাম যে ওর বাড়ির যত কাজ আছে আমি করব এবং আমার বাড়ির কাজ ও করে দেবে, অর্থাৎ সেম পরিমাণে কাজ করবে, সমান সমান। তো এটা হচ্ছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, অর্থাৎ আমি যদি ওর বাড়ি কোনো কাজ করতে গিয়ে ভেঙে চুরে ফেলি, তাহলে সেও আমার বাড়ির কিছু ভেঙে চুরে দেবে। বিপরীত একটা কিছু কোনো কাজ করে দিচ্ছে, প্রতিক্রিয়া আছে। মানে এটা যদি আমি সায়েন্সের ভাষায় যেটা আছে সেটা বলি, ফালতু কথা না বলে, দেখো এই বোর্ড আছে, এই বোর্ডটাকে আমি একটা বল প্রয়োগ করছি, এর উপরে আমি একটা ক্রিয়া করছি, দেখো আমি কাজ করছি, ক্রিয়া করছি, বলটাকে সরানো মানে এই বোর্ডের উপরে ঠেলা দেওয়া মানে এর উপরে তো একটা বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে ক্রিয়া করা হচ্ছে। এই বোর্ডের উপরে যেটা আমি করছি, ফার্স্টে কে করছে? আমার ইচ্ছা হলো যে আমি বোর্ডকে ধাক্কা দেবো, তাহলে বোর্ডকে যখন ধাক্কা দিচ্ছি, প্রথম কে শুরু করলো? আমি। এবার আমি যখন যেহেতু শুরু করেছি, তার মানে ক্রিয়া করছি আমি, আর আমার এই ক্রিয়ার বিরুদ্ধে ওই বোর্ড আমাকে ধাক্কা দিচ্ছে। তার জন্য দেখো বোর্ডকে আমি যতটা পরিমাণে বল প্রয়োগ করছি, বোর্ডও আমাকে ততটা পরিমাণে বল প্রয়োগ করছে, যে কারণে বোর্ডটা পেছন দিকে ভেঙে চুরে বেরিয়ে যাচ্ছে না। যদি আমি বেশি বল প্রয়োগ করি তাহলে বোর্ডটা হয়তো ভেঙে চলে যাবে, কারণ বোর্ডটার সেই ক্ষমতাটা থাকবে না। তো বিষয়টা হলো যে আমি যতটা বল প্রয়োগ করছি বা ক্রিয়া করছি, ও আমার উপরে ঠিক ততটা পরিমাণে বল প্রয়োগ করছে, ও যে বলটা প্রয়োগ করছে না আমার উপরে, সেই বলটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল। অর্থাৎ আমি যেটা করছি সেটা ক্রিয়া, আর ও আমার বিরুদ্ধে যেটা করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। এবং আমি যতটা বল প্রয়োগ করছি ও ততটাই বল প্রয়োগ করছে, অর্থাৎ সমান পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। এবং আমি যেদিকে বল প্রয়োগ করছি সে তার বিপরীতে বল প্রয়োগ করছে, তার জন্য বিপরীত কথাটা জোড়া আছে, বিপরীতে বল প্রয়োগ করছে, এটাই হচ্ছে মানে এটাকে প্রতিক্রিয়া বল বলা হয়। তো ক্রিয়ার প্রতিক্রিয়া আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে, এবং সংজ্ঞাও বোঝা হয়ে গেছে যে প্রত্যেক ক্রিয়াই, অর্থাৎ আমি যে কাজটা করছি তার একটা বিপরীত একটা কাজ আছে, সে একটা বিপরীত প্রতিক্রিয়া দেবে। সেটা হচ্ছে নিউটন তার তৃতীয় গতিসূত্রে বলে, সেটাই তৃতীয় গতিসূত্রতে নিউটন বলেছিলেন। এই সূত্র থেকে দুটো বিষয় জানা যায়, এক হচ্ছে এই ক্রিয়ার প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায়, আর দুই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র বলে জিনিস একটা, সেটা জানা যায়। ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা জানতে পারি, ভরবেগের সংরক্ষণ সূত্রকে একটু পরে জানবো। তো নিউটনের তৃতীয় গতিসূত্র আশা করা যায় বোঝা গেছে। এই নিউটনের তৃতীয় গতিসূত্রের উপরে ডিপেন্ড করে আমাদের বেশ কিছু বোধমূলক প্রশ্ন আছে। ফর এক্সাম্পল ধরো প্রথমেই আমি যে প্রশ্নটা করতে চাইবো সেটা হচ্ছে একটা পাখি ওড়ে কিভাবে? একটা পাখি দেখালো মাটিতে আছে, সেই মাটি থেকে উড়তে চাইছে, তাহলে ওড়েটা কিভাবে? পাখি ওড়ে, তার ধরো আমার এই হাতটা পাখির ডানা, তাহলে পাখি যখন উড়তে চায় তখন পাখি মাটিতে যখন থাকে তখন এই পাখির ডানার নিচে বাতাস আছে, ডানার নিচে বাতাস আছে, তো এই ডানার নিচের যে বাতাসটা, সেই বাতাসের উপরে পাখি বল প্রয়োগ করে,
পাখি বল প্রয়োগ করে, সেই বলের বিরুদ্ধে ডানার উপরে যে বাতাসটা, যে বাতাসটা ওই ডানার উপরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে। কি বললাম, ডানাটা দিয়ে তো বাতাসের উপরে বল প্রয়োগ করছে এবং ওই বাতাসটা ডানার উপরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে, তৈরি করছে, এবং এই প্রতিক্রিয়া বলের জন্য পাখি উঠতে পারছে। এর সাথে সাথে এই পাখির এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? মানে যেখানে বাতাস নেই সেখানে পাখি উঠতে পারে না কেন? কারণ বায়ুশূন্য স্থানে পাখি উঠতে না পারার কারণ আমি যতটাই বললাম, পাখি যেভাবে উড়ছে সেই পর্যন্ত বলবে। মানে পাখি তার ডানার নিচে থাকা বাতাসের উপরে বল প্রয়োগ করে এবং বাতাস সেই ডানার উপরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। এই প্রতিক্রিয়া বলের জন্যই পাখি আকাশে উড়তে পারে। তো এর সাথে সাথে আর একটু জুড়ে দিতে হবে যে কিন্তু বায়ুশূন্য স্থানে কোনো বাতাস না থাকার জন্য ডানা ঝাপটানো সত্ত্বেও ডানা যেহেতু বাতাস নেই তাই কোনো বল প্রয়োগ করতে পারছে না এবং তার কোনো প্রতিক্রিয়া বলেরও সৃষ্টি হচ্ছে না, ফলে পাখি বায়ুশূন্য স্থানে উড়তে পারে না। ক্লিয়ার হলো? এই হলো একটা প্রশ্ন গেল। আর একটা প্রশ্ন এটা হতে পারে যে ক্রিকেট খেলার সময় কোনো একটা বলকে যদি আমরা ক্যাচ ধরি, বা খেলোয়াড় যখন ক্যাচ ধরেন কোনো বলকে, তখন সে ক্যাচ ধরার সাথে সাথে হাতটাকে পেছনের দিকে টেনে নেন কেন? কারণ আমরা যদি প্র্যাকটিক্যালি বুঝি, মানে সিম্পল, যদি আমরা কোনো সায়েন্স না বুঝে যদি বলি, তাহলে হচ্ছে হাতটাকে টেনে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের হাতে কম লাগে এবং বলটা যাতে ছিটকে না চলে যায়। এই কারণেই আমরা হাতটাকে পেছন দিকে টেনে নিই, এই দুটো কারণেই। তো এটা কিভাবে কাজ হচ্ছে, এটা নিউটনের থার্ড ল আমরা অজান্তে ইউজ করে ফেলি। কিভাবে হচ্ছে, আমরা যখন ওই বলটা যখন গতিশীল, তখন বলের মধ্যে একটা ওই বলটার মধ্যে, পার্টিকুলার বস্তুটার মধ্যে একটা ফোর্সের সৃষ্টি হয়েছে, ফোর্স আছে। ওই বলটা যখন গতি নিয়ে আমাদের হাতে এসে আঘাত করে, তখন আমরা যদি হাতটাকে পেছন দিকে না সরাই, তাহলে আমাদের যখন হাতে এসে ডিরেক্টলি আঘাত করলে মানে আঘাত করার সাথে সাথে বলটা যে গতি নিয়ে আসে সেই গতি নিয়ে যদি আমরা ধরি, সেই গতি নিয়ে এইভাবে ঠেলে রেখে দিয়েছি, আমরা হাত পেছাবো না, এইভাবে রেখে দিয়েছি, তাহলে বল হাতে এসে আঘাত করছে। আর বল ওই পার্টিকুলার বস্তুটা যতটা বল নিয়ে আসে ক্রিয়া করার সাথে সাথে ঠিক ততটা পরিমাণে একটা প্রতিক্রিয়া বল হচ্ছে, অর্থাৎ ঠিক ততটাই বেগে ওই বলটা বেরিয়ে চলে যাবে, হাত থেকে ছিটকে চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। কিন্তু আমরা যদি একটু হাতটাকে পিছিয়ে নেই, ফলে বলের গতিটা একটু কমে যাবে, বেগটা একটু কমে যাবে। বলের গতিটা কমে গেলে তার মধ্যে ওই বলটা গতিশীল থাকার জন্য তার মধ্যে যে মানে যতটা সে ফোর্স অ্যাপ্লাই করছিল আমাদের হাতের উপরে, ততটা কিন্তু তার মধ্যে আর ফোর্স থাকছে না, একটু কমে যাচ্ছে। ফলে ফোর্স যখন কমে যাচ্ছে, তখন হাতের যে প্রতিক্রিয়া বলটা বা ফোর্সটা সেটাও কমে যাচ্ছে, তাহলে হাত থেকে আর বলটা ছিটকে যাবে না এবং তার সাথে সাথে হাতের ক্ষয়ক্ষতিও কম হবে, হাতে ব্যথা লাগবেও কম। এই কারণে খেলোয়াড়রা পিছন দিকে টেনে নেয়। এটা একটা নিউটনের এই থার্ড ল থেকে জানতে পারি। আর আমরা প্রতিদিন যেটা করি সেটা আমরা অজান্তেই করছি, সেটা হচ্ছে আমরা হাঁটছি। এই হাঁটার সময় কিন্তু আমাদের নিউটনের থার্ড ল ইউজ হচ্ছে। কিভাবে হচ্ছে, আমরা যখন কিভাবে হাঁটি, একটা পা সামনের দিকে এগিয়ে দিচ্ছে আর একটা পা পেছনের দিকে থাকছে। তো মূলত আমরা পেছনের পাটার উপরে ভর করে বা পেছনের পায়ের উপরে জোর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পেছনের পায়ের উপরে জোর দিয়ে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের পা মাটির উপরে একটা বল প্রয়োগ করছে এবং মাটি সেই পায়ের উপরে আমাদের একটা প্রতিক্রিয়া বা শরীরের উপরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করছে, যে কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি, নচেত আমরা এগিয়ে যেতে পারতাম না। এবার এখানে শুধুমাত্র এই সূত্রটা ইউজ হচ্ছে না, এখানে আমাদের ঘর্ষণ বলও একটা কাজে লাগছে, সেটা বলের কনসেপ্টের মধ্যেই পড়ছে, কিন্তু মানে থার্ড ল এই নিউটনের বলের কনসেপ্টই আসছে। অর্থাৎ আমরা যখন হেঁটে যাচ্ছি, তখন আমাদের ওই জুতোর নিচে বা পায়ের নিচে একটা গ্রিপ তৈরি হচ্ছে, একটা খাঁচকাটা ভাব থাকে, যে কারণে মাটির মধ্যে একটা গ্রিপ বা একটা শক্ত একটা কী বলবো, যাতে হড়কে না যায়, স্লিপ খেয়ে না যায়, তার জন্য একটা গ্রিপ তৈরি হচ্ছে। এই গ্রিপটার জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি, অর্থাৎ ঘর্ষণ বল বেশি হচ্ছে। কিন্তু যদি একটা কোনো পিচ্ছিল জায়গায় যদি আমরা হাঁটি, তাহলে পড়ে যাই কেন? কারণ ওখানটা আমাদের গ্রিপ ভালো তৈরি হয় না, যে কারণে আমরা পড়ে যাই। তাছাড়া আর কি জানতে পারি, আর কি হয়, নৌকা থেকে নামার সময় আমরা যদি কোনো নদীর তীরে যখন আমরা নৌকা থেকে নামতে চাই, দেখা গেলো এইটা নদী আর এটা ডাঙা, তো এই ডাঙার উপরে যখন এই নৌকাটা আসলো, নৌকাটা এসে এখানটায় দাঁড়িয়ে আছে,
পুরো বাজে ছবি আঁকা, যাই হোক নৌকাটা এসে দাঁড়িয়ে আছে। এখান থেকে যখন আমরা দুটো ঠ্যাং, একটা ঠ্যাং নিয়ে, একটা ঠ্যাং ধরো, একটা ঠ্যাং নৌকার উপরে আর একটা ঠ্যাং মাটিতে, তাহলে নৌকার উপরে ঠ্যাংটা রাখা যেটা আছে সেইটার উপরে আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ নৌকার উপরে একটা বল প্রয়োগ করা হচ্ছে। এই নৌকার উপরে বল প্রয়োগ করার সময় দেখবে, লক্ষ্য করে দেখবে, নৌকার উপরে যখন আমরা বল প্রয়োগ করছি, নৌকাও নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই প্রতিক্রিয়া এবং ক্রিয়া বলের জন্য নৌকাটা পেছন দিকে সরে যায়, নৌকাটা পেছন দিকে সরে যাচ্ছে, কারণ ওটা তো জলে ভাসছে না, ওটার কোনো উপায় নেই, ওটা পেছন দিকেই সরে যেতে হচ্ছে। এই হচ্ছে কারণ আমরা নৌকা থেকে নামার সময় নৌকাটা পেছন দিকে যাওয়ার। ওকে, এই নিউটনের থার্ড ল থেকে আরেকটা জিনিস আমি বলতে চাইবো, সেটা ধরো এই একটা চুম্বক আছে, এটা একটা চুম্বক, হ্যাঁ, আর একটা চুম্বক, এইটা একটা চুম্বক, এই দুটো চুম্বক আছে, এই দুটো চুম্বক আছে, একটা এই চুম্বকটার নাম এ, এই চুম্বকটার নাম বি। তো চুম্বকের না দুটো পোল হয়, দুটো পোল মানে দুটো মেরু হয়, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। আমি ধরে নিলাম আমি এই নর্থ পোলটা এই পাশে রেখেছি, সাউথ পোলটা এই পাশে ঘুরিয়ে দিয়েছি। আর এই চুম্বকটারও সাউথ পোলটা এই পাশে, নর্থ পোলটা এই পাশে রেখেছি, সাউথ পোল পরে রাখছি, নর্থ পোলটা এই পাশে রেখেছি সাউথ পোলের পাশে, এবং সাউথ পোলটাও অপোজিট সাইডে রেখেছি। তাহলে এটা সাউথ পোল, এটা নর্থ পোল, দুটো বিপরীত পোল হলে একে অপরকে আকর্ষণ করে। তাহলে এই চুম্বককে একে অপরকে আকর্ষণ করবে, কারণ এরা বিপরীত পোল। এবার এ চুম্বকটা বিকে আকর্ষণ করছে, বিকে টানছে, এবং বি চুম্বকটাও একে টানছে। তার মানে এ চুম্বকটা যখন বিকে টানছে, তার মানে একটা ক্রিয়া করছে, এবং তার পরিপ্রেক্ষিতে বি চুম্বকটাও এ চুম্বকের উপরে একটা কাজ করছে, যেটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একে অপরকে দুজন টানছে, দুজনে একে অপরকে টানছে, মানে এখানে রেষারেষি চলছে, এবং এইটা একসাথে হচ্ছে। কিন্তু এ বিকে যখন টানছে, বিও একে টানছে, অর্থাৎ একসাথে দুটোই ঘটনাটা ঘটছে। এটা একটা তোমার এই থার্ড লয়ের থেকে আমরা জানতে পারি। এর যদি আমরা বিপরীত মেরু যদি পাশাপাশি রাখি, অর্থাৎ দেখালো নর্থ পোল আর সাউথ পোল, বা এটা নর্থ পোল সাউথ পোল, এটা পাশাপাশি রেখেছি, তার মানে দেখালো, ধরে নিলাম এ চুম্বক এটা, বি চুম্বক এটা, এই এ চুম্বক বি চুম্বকের উপরে একটা বিকর্ষণ করছে, এটাকে ঠেলে দিতে চাইছে, এবং বি চুম্বকটা এ চুম্বকের উপরে, ও যখন ঠেলে দিচ্ছে, মানে এ যখন বিকে ঠেলে দিচ্ছে, তখন দেখবে তোমাকে কেউ পাত্তা দেয় না, তুমিও তাকে পাত্তা দিতে চাও না। ঠিক তেমনই এ যখন বিকে পাত্তা দিচ্ছে না, ঠেলে দিতে চাইছে, ঠিক সেই সিচুয়েশানে বি একে পাত্তা দিচ্ছে না, ও ওকে ঠেলে দিতে চাইছে, দুজনে একে অপরকে রিয়াকশান করছে, দুজনে একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছে। এটাই হচ্ছে থার্ড ল ইউজ হচ্ছে। অর্থাৎ এ বি এর উপরে যখন ঠেলে দিতে চাইছে, ঠিক সেই সিচুয়েশানে, ওইটা তো ক্রিয়া হচ্ছে, এই ঠিক সেই সিচুয়েশানে বি এর উপরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করছে। তার মানে সেম সিচুয়েশানে, সেম সময়ের মধ্যে আমাদের একটা বিকর্ষণের সৃষ্টি হচ্ছে, দুজনে যখন ঠেলে দিতে চাইছে, তার মানে বিকর্ষণ হচ্ছে। ঠিক আছে, এটা একটা নিউটনের থার্ড ল থেকে আমরা জানতে পারছি। নিউটনের থার্ড ল শেষ করে দিয়েছি। এবার ভরবেগ সম্পর্কে আমাদের জানতে হবে। ভরবেগ কি, বা ভরবেগ বা রৈখিক ভরবেগ কি জিনিস? কোনো সরল রেখা বরাবর, কোনো একটা সোজা রেখা বরাবর গতিশীল কোনো কণার ভর ও বেগের গুণফলই হলো তার রৈখিক ভরবেগ। ঠিক আছে, মানে কোনো একটা বস্তু আছে যেটা এরকম সোজাসুজি যাবে, সেটা লম্বা এইভাবেও যেতে পারে, মানে সোজা একটা পথ বরাবর যেতে পারে, উপর দিয়ে নিচেও পড়তে পারে। ঠিক আছে, যাই হোক, সেটা সোজাসুজি তো হচ্ছে না, সরলরেখা বরাবর। ওই বস্তুটার যে ভর, সেই ভরের সাথে তার যদি যা বেগ নিয়ে চলছে, সেই বেগটাকে গুণ করা হয়, সেই গুণফলটাই হচ্ছে রৈখিক ভরবেগ বা ভরবেগ। এই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাই পি লিখে রেখেছি। এবং এই ভরবেগ বা রৈখিক ভরবেগ একটা ভেক্টর রাশি। ভরবেগ তাহলে সমান সমান আমরা কি বলতে পারি? ভর এবং বেগের গুণফল। তাহলে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় একটা ভেক্টর রাশি পি, তাই ভেক্টর চিহ্ন কি করে দেওয়া হয়? যদি এ একটা ভেক্টর হয়, তার মাথায় এরকম অ্যারো দিয়ে ক্যাপ, মানে এরকম একটা অ্যারো দিতে হয়। যদি বি একটা ভেক্টর হয়, তাহলে এরকমভাবে দিতে হয়। স্কেলার হলে কিছু দেওয়া লাগে না। ঠিক আছে, স্কেলার হলে কিছু দেওয়া লাগে না। এ বি এগুলো যদি ভেক্টর হয়, তাহলে এরকম অ্যারো দিতে হয়। তুমি যদি নাও দাও, এখন ক্লাস 9 লেভেলে অত কিছু বলে না, কিন্তু চ্যাপ্টার 1-এ যেটা আছে ভেক্টর সম্পর্কে, মোটামুটি এটা জেনে রাখা, অন্তত এই বেসিক জিনিসটা জেনে রাখা উচিত। দেখি, যদি আমি ধরো কথার কথা বলছি, স্কুটেশন এটা ভেক্টর, তার মাথায় আমরা যদি এরকম সাইন দিই, তাহলে এটা ভেক্টর বোঝায়। ঠিক আছে, দেখালো কথার কথা, রাম একটা ভেক্টর, তাহলে রামের মাথায় অ্যারো দিলাম, তাহলে এটা ভেক্টর। তো এইগুলো হচ্ছে ভেক্টর চিহ্ন দেখে আমরা বুঝে দিতে, অ্যারো দেখে আমরা বুঝতে পারবো যে ওটা একটা ভেক্টর রাশির কথা বলা হয়েছে। তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু ভর কিন্তু ভেক্টর না, স্কেলার, গুণ বেগ, এটা একটা ভেক্টর, তাই অ্যারো দেওয়া হয়েছে।
ভি দ্বারা প্রকাশ করা হয় বেগকে, তাই ভি লেখা আছে। এইবার এটাকে আমরা সরাসরি যদি এইভাবে লিখি তাহলে পি ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু বি ভেক্টর ভি ভেক্টর এইভাবে বলতে পারি, বা পি ইজ ইকুয়াল টু এম ভি, এটাও হয়। ভরবেগের এককটি আমরা বের করব। দেখো এখানটায় একক বের করতে গেলে আমাদের মাস অর্থাৎ ভরের এককটা জানতে হবে, এসআই একক, সিজি এককও জানতে হবে, আর ভি অর্থাৎ বেগের এসআই একক বা সিজি একক জানতে হবে। তাহলে মাসের এসআই একক হচ্ছে কেজি, সিজি একক হচ্ছে গ্রাম, ভি অর্থাৎ বেগের হচ্ছে এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে মিটার বাই সেকেন্ড, ঠিক আছে, ওই যেখানটায় লেখা যেটা, তাহলে মিটার বাই সেকেন্ড, এবং সিজি একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথমে এসআই একক বের করি। তাহলে এম এর এসআই একক কি? এম এর এসআই একক হচ্ছে ওই যে কেজি, তাহলে লিখলাম কেজি, গুণ পয়েন্ট দেওয়া মানে গুণ ভি এর এসআই একক কি? ভি এর এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড এইভাবে লিখতে পারি। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1, কারণ এইটা বাই আকার আছে, মিটার বাই সেকেন্ড আছে, সেকেন্ডের মাথায় কিছু নেই মানে +1 আছে, এটাকে উপরে নিয়ে চলে গেলে এটা -1 হয়ে যায়, তার জন্য তখন গুণ হয়ে যাবে মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। এটাই তো আমরা করেছি, দেখো এটাই আমরা করেছি। ক্লিয়ার হলো এটুকু? তাহলে আমরা এটা পি এর একক বেরিয়ে গেছে, পি এর একক বেরিয়ে গেছে, অর্থাৎ আমরা এই লাইনটাও বলতে পারি বা এই লাইনটাও বলতে পারি, যে কোনো একটা লাইন বললেই হলো। পি এর এটা এসআই একক হলো, সিজিএস একক তাহলে কি হবে? মিটার, মিটারের এখানটায় মিটার বলছি, ভরের এখানটায় কি বসবে? ভরের এখানটায় বসবে হচ্ছে গ্রাম, ভরের এখানটায় বসবে গ্রাম, তাহলে গ্রাম ইন্টু ভি এর সিজিএস একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে আমরা এইভাবে বলতে পারি বা গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1, এটাই পি এর ভ্যালু, এটাই পি এর ভ্যালু, পি এর সিজিএস একক। ওকে, তাহলে এককটা আমরা বের করতে পারলাম। এইবার এখানে প্রশ্ন যে আমাদের ভরবেগের প্রয়োজন কেন, সেটা একটু জানতে হবে যে আমাদের ভরবেগের প্রয়োজন কেন। কারণ দেখা গেলো ধরো এই একটা ট্রাক চলছে, রাস্তা দিয়ে চলছে, তো এই চলন্ত অবস্থায় এর উপরে যদি আমরা কয়লা ভর্তি করতে থাকি, কোনো একটা ভারী জিনিস ভর্তি করতে থাকি, তাহলে যত এর উপরে ভারী জিনিস ভর্তি করতে থাকবো তত এর ভরটা বাড়বে, এই ট্রাকটার গোটাটার ভর বাড়বে, গোটা ট্রাকটার যদি ভর বাড়ে তাহলে আস্তে আস্তে এর গতিটা কমতে থাকবে, বা ওই যে সেম গতিতে চলছিল ওই গতিতে চলার জন্য তার বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে, তো এটা কিন্তু আমরা বাইরে থেকে এর গতি বাড়া বা কমানোর জন্য, মানে এইটা গতিটা যে কমছে, ধরো এই যে গতিতে চলছে তার উপরে যখন কোনো কিছু চাপানো হচ্ছে তার ফলে যে গতিটা কমছে, এই গতিটা কমার জন্য আমরা কিন্তু বাইরে থেকে বাধা দিচ্ছি না, বাইরে থেকে বল প্রয়োগ করছি না, ব্রেক চেপে বা বাইরে থেকে আটকানো এইভাবে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, ওর উপরে শুধু কোনো কিছু চাপানো হচ্ছে, ফলে এমনি ভেতর থেকে আর কি বল কমে যাচ্ছে। তা আমাদের ভেতর থেকে যখন আস্তে আস্তে কোনো কিছু ভেতর থেকে কোনো কিছু হলে যেটার মাধ্যমে যদি আমাদের বল কমে যায় বা গতি কমে যায়, সেটা তো আমাদের নিউটনের কোনো গতিসূত্রতে বলা নেই, তার মানে নিউটনের যদি গতিসূত্র না বলা থাকে তার মানে এটা কিন্তু নিউটনের ব্যতিক্রম, মানে নিউটনের গতিসূত্র মানছে না, নিউটনের কোনো গতিসূত্র মানে মূলত সেকেন্ড ল অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু মেনে চলছে না। তার মানে আমাদের তখন প্রয়োজন পড়ে যায় এই ভরবেগ বা রৈখিক ভরবেগের তখন আমাদের প্রয়োজন পড়ে যায়। কি করব? যখন এইরকম একটা বিষয় আসবে তখন আমাদের ওই বলের সাথে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাথে ভরবেগের একটা সম্পর্ক তৈরি করতে হয়, মানে ভরবেগের প্রয়োজন পড়ে যায়, তখন আমাদের শুধু থাকলে হয় না, বেগের সাথে শুধু কনসেপ্ট থাকলে হবে না। আমরা চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এই যে বোর্ডে যেটুকু লেখা আছে এইটুকু অংশ যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের শেষ চ্যাপ্টারটা, আর কিছু নেই। হ্যাঁ, আমি এটা বলবো যে তোমরা বাড়িতে বসে যে সমস্ত বইয়ের মধ্যে টেক্সট বই তো অবভিয়াসলি তোমার বাড়িতে আছে বা সহায়িকা আছে, তো সেই টেক্সট বই বা সহায়িকার পেছনে বা সামনে যেখানেই হোক না কেন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। তো একটা কথা যেটা আরেকটু বলবো, ওই অঙ্ক করতে গিয়ে যখন তুমি দেখবে যে অঙ্ক তুমি পারছো না, তখন ওই নিয়মটা দেখলে বা অঙ্ক যে প্রসেসে করে দিয়েছে সেই প্রসেসটা দেখলে, তারপরে তুমি না দেখে সেই অঙ্কটাকে, ওই সেম ওই অঙ্কটাকেই তুমি না দেখে একবার সলভ করো, তারপরে তোমার মাথায় তো বসে গেল যে এই প্রসেসে এই অঙ্কটা আসলে এই প্রসেসে করতে হবে, তখন ওই সেম প্রসেসে হয়তো অঙ্ক থাকবে, তো সেই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, সেই অঙ্কগুলোকে করার চেষ্টা করো, যদি পারো তাহলে মনে করবে যে না কিছু শিখেছো। দেখা হলো তোমার বইটা ওই সেম অঙ্কের অঙ্ক আর নেই, তাহলে কি করবে?
তাহলে করবে যে ওই অঙ্কটাই ওই দিন একদিনের যে কটা অঙ্ক আছে 5টা 10টা 15টা যে কটা অঙ্ক আছে সব কটা সলভ করলে, নিয়ম যদি না পারো 15টার মধ্যে 15টাই যদি না পারো সেই 15টাই দেখে করো, বলতে কি প্রথমে একবার দেখো, দেখে বোঝো, বুঝে নিয়ে করার চেষ্টা করো। তা যদি না পারো তাহলে কোনো টিচারের সাহায্য নাও বা কোনো দাদার বা বন্ধুদের সাহায্য নাও। তারপর কি করবে, ওই সেম অঙ্কগুলোকে আবার 1 দিন 2 দিন 5 দিন পরে গিয়ে আবার অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। বারবার প্র্যাকটিস করলে দেখবে ওই অঙ্কগুলো মাথার মধ্যে বসে গেছে। মুখস্থ হবে না, এটা মুখস্থ হচ্ছে না, এটা বুঝে পড়া হচ্ছে। বুঝে করতে হবে, কিন্তু মুখস্থ এইটার পরে এই স্টেপ আছে এইভাবে করে গেলে তাহলে কিন্তু হবে না, ওটা বুঝে তারপরে তাই অঙ্কটাকে সলভ করতে হবে, যাতে নিয়মটা একদম পুরো প্রসেস অনুযায়ী এগোতে পারো। ঠিক আছে, বুঝে করলে লাভ হবে, না বুঝে করলে লাভ হবে না। যাই হোক, এবার আমাদের রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেটা জানতে হবে। বলা হচ্ছে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, এই একটা বস্তু আছে, এটার উপরে যদি আমরা বাইরে থেকে বল প্রযুক্ত করব না, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোনো বস্তু সংস্থার অর্থাৎ মোট বস্তুটার মোট রৈখিক ভরবেগ মানে ওই বস্তুটার যে ভরবেগটা সেইটার কথাই বলা যায়। ভরবেগ যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ ভরবেগ যদি পরিবর্তন না হয়, অপরিবর্তিত মানে পরিবর্তন হবে না, মানে কি, মানে ভরবেগ মানে কি, ভর এবং বেগ। প্রথমেই বলি যে ভরবেগ কখন কার্যকর হবে, যখন কোনো একটা বস্তু গতিশীল বা তার একটা বেগ থাকবে। ভরবেগ ওই বস্তুর তখনই হবে যখন তার বেগ থাকবেই, কারণ ভর বেগ, দেখো বেগ কথাটা জুড়ে আছে, তার মানে ভর প্লাস বেগ, তার মানে ভর আর বেগ দুটোরই দরকার। তাহলে বেগ যদি না থাকে তাহলে ভরের তো মানে শুধু ভর তো সব অনেক জিনিসেরই আছে, পেনটার আছে, আমার আছে, তোমার আছে। ভরবেগ তখনই কাজ হবে যখন ভরের সাথে বেগ থাকবে, এবং তার উপরে ডিপেন্ড করবে যে বাইরে থেকে বল প্রযুক্ত হলে হবে না, মানে ভরবেগে তখন সংরক্ষণ সূত্রটা তখন কি হবে, যে বাইরে থেকে বল প্রযুক্ত হলে হবে না, সেটাকে কি করতে হবে, সেটাকে ভেতর থেকে হতে হবে। বাইরে থেকে বল প্রযুক্ত হলে হবে না, মানে ভেতর থেকে বল প্রযুক্ত বলতে কি আমি বলতে চাইছি, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে যদি ওই মোট যে বস্তু সংস্থাটা আছে তার যদি রৈখিক ভরবেগটা যদি অপরিবর্তিত থাকে, সেটা হলো তোমার ভরবেগের মানে সূত্রটা। মানে ব্যাপারটা কি, ধরো এরকম ব্যাপারটা, যে উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে, উদাহরণটা আগে বোঝাই। ধরো এই পাইপটা থেকে, এটা হচ্ছে হোস পাইপ বলা হয়। হোস পাইপ মানে ওই যে দমকলের কর্মীরা যে পাইপের মধ্যে জলটা আসে সেই পাইপ ধরো। তো সেই পাইপের মধ্যে দিয়ে যখন জলটা বের হচ্ছে, প্রথমে যখন এর মধ্যে দিয়ে জল আসেনি, তখন কিন্তু পাইপের কোনো ভরবেগ ছিল না, ভরবেগ ছিল 0। কিন্তু যখন এর মধ্যে দিয়ে জল আসছে, যখন এই পাইপটার মধ্যে দিয়ে জল আসছে, তখন এই জলটা বাইরের দিকে বেরোচ্ছে, এবং এই আমাদের রৈখিক ভরবেগের সূত্রানুযায়ী এই বাইরের দিকে যখন একটা জল পড়ে, বাইরের দিকে যখন জল আসছে, তখন এই বিপরীত দিকে একটা ঠেলার অনুভূতি হয়, যে কারণে পাইপটাকে ধরে রাখা একটু কষ্টকর হয়, একটু বেশি পরিশ্রমের হয়। ঠিক আছে, হোস পাইপগুলো মানে একা একা ধরে রাখা খুব মুশকিল হয়ে যায় তখন। তো এইটাই আমাদের রৈখিক ভরবেগের একটা সূত্রানুযায়ী এই কনসেপ্টে এসছে। তারপরে রকেট যেটা আকাশে উঠছে, মানে মাটি থেকে আকাশের দিকে উঠে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বাইরে থেকে ঠেলছি না, সেটাও কিন্তু আমাদের এই রৈখিক ভরবেগের সূত্রানুযায়ী হচ্ছে। তো ওইটা একটু রিডিং পড়ে নেবে। আরেকটা হয় বন্দুক থেকে গুলি বেরোনো, ওটাও একবার রিডিং পড়ে নেবে। আমি এই জায়গাটা বোঝাচ্ছি, দেখো দেখানো, ধরা যাক এই সূত্রের ব্যাখ্যা দেওয়া আছে যে ধরা যাক একটা বস্তু আছে m ভরের, এই বস্তুটার ভর হচ্ছে m1, আর দ্বিতীয় বস্তু আছে যেটা m2। তো এই m1 এর বস্তুটার বেগ, প্রাথমিক যে বেগ সেটা u1 নিয়ে এই সামনের দিকে এগোচ্ছে, এবং দ্বিতীয় বস্তুটা অর্থাৎ m2 ভরের বস্তুটার বেগ হচ্ছে অন্তিম বেগ না, এই বস্তুটার বেগ হচ্ছে u2। তো একটা জিনিস এখানটায়, যদি u1টার বেগ যদি বেশি হয় u2 এর থেকে, অর্থাৎ এর যদি বেগ বেশি হয়, তাহলে কি হবে, এর বেগ বেশি আর এর বেগ কম, তাহলে যার বেগ কম তাকে ছাড়িয়ে আমরা চলে যেতে পারি তো, কিন্তু আমরা সোজাসুজি সামনের জনকে, ধরো এই বলটা যেভাবে এগোচ্ছে সামনের বলটাও সেই সেম পথে এগোচ্ছে, তার মানে এই পেছনের বলটা গিয়ে সামনের বলটাকে ধাক্কা দেবে, অর্থাৎ সংঘর্ষ হলো, কারণ পেছনের বস্তুটার বেগ বেশি। তাহলে বলছে সংঘর্ষ হওয়ার পূর্বে বস্তুটার মোট ভরবেগ ছিল m1 u1 প্লাস m2 u2, কারণ গুণ করতে হয় তো ভরের সাথে বেগের, তাহলে ভর হচ্ছে m1, তো m1 বসানো হয়েছে, u1 হচ্ছে তার বেগ
প্লাস মোট ভরবেগ বলা হয়েছে, তাহলে প্লাস আর একটা বস্তুর যেটা আছে সেটাই m2u2 সেটা বসানো হয়েছে। এইটা হলো সংঘর্ষ হওয়ার আগে। আর সংঘর্ষ হওয়ার পূর্বে মানে পরে কি হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে মোট ভরবেগ হয়েছে m1v1, অর্থাৎ m1 আর তার বেগ চেঞ্জ হয়ে গেছে, মানে বেগ চেঞ্জ হয় না, বেগটা আমরা তখন বলছি v1, তাহলে এই m1v1 প্লাস m2v2 তো মানে আমাদের সংঘর্ষ হওয়ার পূর্বে, তাহলে এই জায়গাটায় আমাদের সংঘর্ষ এই বলটা আছে, এটা সংঘর্ষ হয়নি, সংঘর্ষ হওয়ার পরে তার বেগ যেটা আছে এবং তার মাসের তো কোনো চেঞ্জ হবে না, বেগের খুব একটা চেঞ্জ হবে না, এটা মাইনাস হবে, অর্থাৎ প্রথমে যা ছিল তার বিপরীত, অর্থাৎ প্রথমে যা তার বেগ ছিল পরে সংঘর্ষ হওয়ার পরেও তার বেগ সেম থাকবে, এরকম একটা কনসেপ্টে বলা হয়েছে। এই তার সূত্র অনুযায়ী কী বলা হয়েছে, এই সূত্র অনুযায়ী ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী বলা হয়েছে প্রাথমিক যে ভরবেগ মোট যে পূর্বে মানে সংঘর্ষ হওয়ার পূর্বে যে মোট ভরবেগটা ছিল সেইটা সমান হবে পরবর্তী ভরবেগ যেটা হচ্ছে সেইটা, অর্থাৎ m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এইটুকুই শুধু জানার আছে, আর কিছু জানার লাগবে না। তোমরা এই পাইপের কনসেপচুয়ালি যে প্রশ্নটা আছে সেটা পড়ে নাও, স্ক্রিনে আমি দিচ্ছি, এটা দেখে দরকার পড়লে পড়ে নাও। রকেটের যে প্রশ্নটা আছে সেটাও দেখে নাও, আর তার সাথে সাথে স্ক্রিনশট নেবে, সময় তো বেশি নেই তার জন্য বেশি টাইম দিয়ে তো আমি দেখাতে পারবো না, স্ক্রিনশট নিয়ে নাও। আর আরেকটা যেটা আছে গুলি বেরিয়ে যাচ্ছে বন্দুক থেকে, সেইটা দেখো, যে কটা উঠলো সেই কটা তুমি রিডিং পড়ে নিও, জাস্ট আশা করা যায় বুঝতে পেরে যাবে। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে এবং এই চ্যাপ্টারটাও শেষ হচ্ছে, এরপরে পরের চ্যাপ্টার 3rd নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা শুরু করা হবে।